তারপরে জিজ্ঞাসা করো কি বসনের জায়গায় জন্ডিস হচ্ছে একটা ক্লিনিক্যাল কন্ডিশন। জন্ডিস হচ্ছে একটা ক্লিনিক্যাল কন্ডিশন যেখানে ইয়োলোইস ডিসকালারেশন অফ স্কিন মিউকাস মেমব্রেন একটা ইয়োলোইস ডিসকালারেশন অফ ডিসকালারেশন। স্যার ওটা কি স্কিন ডিসকালারেশন? একটা ক্লিনিক্যাল লিখবেন ক্লিনিক্যাল কন্ডিশন এখানে discoloration of skin and mucous membrane due to rise of bilirubin in blood. এটা কি ওই ক্লিনিক্যাল কন্ডিশন হিসেবে লিখতে হবে তো? এটা একটা ক্লিনিক্যাল কন্ডিশন এই কারণে যদি বিলিরুবিন শরীরের মধ্যে বাড়ে তাহলে কিন্তু শরীরে নানা রকম কমপ্লিকেশন বা রোগের অবস্থা দেখা যাবে এবং শরীর দুর্বল হয়ে পড়বে। তাহলে এটা আমি শর্টে লিখলাম, ডেফিনেশন যদি দেখেন তাহলে অন্যভাবে বলতে হবে। এটা শর্টে পরে কি ডিউ মেমব্রেন ডিউ লিখি দিচ্ছি ডিউ বলো ইসাটা রাইট রিজ না রাইজ কি লিখেছেন? বলে দিচ্ছি লিখে নিন না। ক্লিনিক্যাল কন্ডিশন এটা হচ্ছে ইয়োলোইস ডিসকালারেশন। বিলিরুবিন যদি বাড়ে আমাদের সার্কুলেশনে, সেটা যেভাবেই হোক, সেই যে কোনো কারণেই যদি বিলিরুবিন বাড়ে তাহলে আমাদের স্কিন এবং মিউকাস মেমব্রেন, স্কিন মানে হচ্ছে আমাদের জেনারেল সারফেসের যে স্কিন সেটা হলুদ হয়ে যাবে, আর মিউকাস মেমব্রেন মানে হচ্ছে আমাদের চোখের ভেতরে, চোখের উপরের পাটটা মানে বালবার কনজাংটিভাটা, জিভটা, নখটা, এগুলো সব হলুদ হয়ে যাবে। আন্ডার সারফেস অফ টাং এগুলো সব হলুদ হয়ে যাবে। তাহলে সেইখানটা আমাদের মিউকাস মেমব্রেনের পার্টটা পড়ে, সেই জন্য স্কিন এন্ড মিউকাস মেমব্রেন বললাম। তাহলে ডিউ টু রাইজ অফ বিলিরুবিন লেভেল ইন ব্লাড, ব্লাডে যদি বিলিরুবিন বাড়ে, বিলিরুবিনের নর্মাল ভ্যালু হচ্ছে 2 mg per dl, 100 ml ব্লাডে 2 স্যার কি আপনি এটা বলছেন অ্যামাউন্টটা বলছেন? হ্যাঁ, বিলিরুবিনের নর্মাল ভ্যালু হচ্ছে 2 মিলিগ্রাম পার 100 ml অফ ব্লাড বা dl ডেসিলিটার। এবার লিখে দিন না, আমি লিখে দিচ্ছি, ওটা লেখার দরকার নেই। এবার 2 মিলিগ্রামের বেশি যদি হয়ে যায় তখন সেটা জন্ডিস আস্তে আস্তে কম করে। এবার আমাদের 3টে কারণের জন্য আমাদের জন্ডিস ঘটে। একটা হচ্ছে প্রি হেপাটিক, একটা হচ্ছে যেহেতু লিভার বিলিরুবিন বাড়াটা আমাদের লিভারের উপরে একটা এফেক্ট করে, সেহেতু লিভার সংক্রান্ত 3টে ভাগ আছে। একটা হচ্ছে প্রি হেপাটিক, একটা হচ্ছে হেপাটিক সেটা কি কজ টাইপ, তাই আর একটা হচ্ছে পোস্ট হেপাটিক। পোস্ট হেপাটিক তাহলে প্রি হেপাটিক আমাদের ব্লাডের পার্টটা করে। প্রি হেপাটিক মানে হচ্ছে আমাদের ব্লাডের মধ্যে যে ঘটনাটা ঘটে সেটা পড়ে। হেপাটিক মানে হচ্ছে লিভার সেল ডিস্ট্রাকশন হয়। আর একটা হচ্ছে পোস্ট হেপাটিক মানে বাইলের রাস্তায়, বাইল বেরোনোর রাস্তায় যদি সমস্যা তৈরি হয় তাহলে হচ্ছে পোস্ট হেপাটিক। তাহলে প্রি হেপাটিকটা আমাদের যে জন্ডিসের টাইপটা হয় সেটাকে বলে হেমোলাইটিক জন্ডিস।
আমাদের হেমোলাইটিক জন্ডিস হচ্ছে, হেপাটিক হচ্ছে, হেপাটিক যে পার্টটা সেটা হচ্ছে হেপাটো সেলুলার জন্ডিস হচ্ছে, হেপাটো সেলুলার জন্ডিস। আর এটা হচ্ছে পোস্ট হেপাটিক, পোস্ট হেপাটিক হচ্ছে অবস্ট্রাকটিভ জন্ডিস। এইভাবে তিনটেকে আমরা ভাগ করেছি, অবস্ট্রাকটিভ জন্ডিস, এই তিনটে ভাগে আমাদের ভাগ হয়। তাহলে জন্ডিস হচ্ছে ইউরোইজ ডিসকালারেশন, এটা একটা ক্লিনিক্যাল কন্ডিশন। যেখানে ইউরোইজ ডিসকালারেশন মানে ব্লাডের কালার, মানে ব্লাডের যে গোলাপি কালার যেটা আমরা বাইরে থেকে বুঝি বা দেখতে পাই, যেটা আমাদের নর্মাল কন্ডিশনটাকে বোঝায়, সেটা আমাদের হলুদ হয়ে যাচ্ছে। ওই জন্য বলা হচ্ছে ডিসকালারেশন, কালারটা খারাপ বা কালারটা অন্য হয়ে যাচ্ছে, নর্মাল থাকছে না, এই জন্য ডিসকালারেশন বলছে। স্কিন অ্যান্ড মিউকাস মেমব্রেনে এটা ঘটে আর বিলিরুবিন লেভেল বেড়ে যায়। তাহলে গ্রেটার দ্যান 2 মিলিগ্রাম পার ডিএল যদি হয় বিলিরুবিন লেভেল, তাহলে সেটা জন্ডিসের পর্যায়ে পড়ে যাচ্ছে। এবার তিনটে ক্যাটাগরিতে হয়, প্রি হেপাটিক, হেপাটিক, পোস্ট হেপাটিক। প্রি হেপাটিকটা আমাদের ব্লাডের আরবিসি ভেঙে গিয়ে হয়, সেটাকে বলে হেমোলাইটিক জন্ডিস। আরবিসি বা হিমোগ্লোবিন ভেঙে গিয়ে হচ্ছে, এটাকে বলে হেমোলাইটিক জন্ডিস। হেপাটিক হচ্ছে লিভার সংক্রান্ত, লিভারের সেল ড্যামেজ হয়ে হয়, যেখান থেকে বাইল উৎপন্ন হতে পারে না। আর একটা হচ্ছে পোস্ট হেপাটিক, সেটা হচ্ছে অবস্ট্রাকটিভ জন্ডিসের মধ্যে পড়ে। আমাদের বাইল ড্যাক্টের যে ট্র্যাক, সেই ট্র্যাকটা বাধাপ্রাপ্ত হয়ে পায়। এই এবার বিলিরুবিনটা কনজুগেট আর আনকনজুগেটের একটা ডিফারেন্স থেকে যাচ্ছে। প্রি হেপাটিকে বিলিরুবিন সবসময় আনকনজুগেট থাকে, বিলিরুবিন সবসময় আনকনজুগেট অবস্থায় থাকে। এখানে হেপাটিকে কনজুগেট হতে পারে, কনজুগেট হতে পারে, প্রি হেপাটিকে আনহেপাটিক और আনকনজুগেট হতে পারে। ঠিক আছে, আনকনজুগেট কনজুগেট হতে পারে। আর পোস্ট হেপাটিকে সবসময় কনজুগেট হয়, পোস্ট হেপাটিক। তো বিলিরুবিনের এই হচ্ছে ভাগ। এবার আনকনজুগেট আর কনজুগেট একটু স্লো করে তিনটে পার্ট আমরা বুঝেছি, প্রি হেপাটিক, হেপাটিক এন্ড পোস্ট হেপাটিক। এবারে হেপাটিকের মধ্যে আপনি এই পার্টটা বলছেন তো, লেফট সাইডে যেটা বলছেন না, ওটা এটা প্রি হেপাটিক তিনটে বলা হচ্ছে। বিলিরুবিনের কনজুগেশন আর আনকনজুগেশনের ভাগ অনুযায়ী বলা হচ্ছে, মানে কোথায় কোন টাইপের বিলিরুবিনটা থাকছে। আচ্ছা, তাহলে কনজুগেটটা, আনকনজুগেটটা সবসময় ওয়াটার সলিউবল, তাই এটা ব্লাডের মধ্যে থাকছে। কনজুগেট এবং আনকনজুগেট দুটোই টাইপেরই হতে পারে হেপাটিকে। আর একটু স্লো টপিকটা খুব ইন্টারেস্টিং। হেপাটিক স্যার লেখাটা তাহলে তো এইভাবে হবে, প্রি হেপাটিকে বিলিরুবিন থাকছে আনকনজুগেট, তাই তো? আনকনজুগেট প্রি হেপাটিক, প্রি হেপাটিকে অনলি ফর আনকনজুগেট। কনজুগেট হচ্ছে ওয়াটার সলিউবল, এই দুটো ভাগ। আনকনজুগেটটা ইনডাইরেক্ট বিলিরুবিন হয়, আর কনজুগেটটা হচ্ছে ডাইরেক্ট বিলিরুবিন। স্যার এটা একবার বলুন, বুঝলাম না। কনজুগেটটা ওয়াটার সলিউবল। কনজুগেট আনকনজুগেট এটা প্রোটিনের সাথে বাইন্ডিং এর উপরে নির্ভর করে। স্যার এটা প্রোটিন মানে অ্যালবুমিন। ইনডাইরেক্ট বিলিরুবিনটা অ্যালবুমিনের সাথে বাউন্ড করে, আর কনজুগেটে ডাইরেক্ট বিলিরুবিনটা অ্যালবুমিনের সাথে খুব লুজ থাকে বা বাউন্ড করে না, সেইখানের উপরে এটা ডিফারেন্স হচ্ছে। তাহলে প্রি হেপাটিকে এই পার্টটা পড়ছে, হেপাটিকে দুটোই হতে পারে, আর পোস্ট হেপাটিকে শুধু কনজুগেট। এইভাবে ডিফারেন্সটা হচ্ছে, বেসিক ডিফারেন্স হচ্ছে এটা।
স্যার রিস্ক স্যার এই ডাইরেক্ট আর ইনডাইরেক্ট একবার বলুন না। স্যার রিস্কটা কোনটাতে বেশি মানে অবস্ট্রাকশনের বেশি তিনটেতেই রিস্ক আছে। হ্যাঁ তবে বেশি বিশেষ করে হেপাটোসেলুলারটা যেহেতু লিভারের সেল ড্যামেজ হচ্ছে এটা একটা ইয়ে, আর অবস্ট্রাকটিভটাও মানে খুব একটু খারাপ, মানে ওটা যদি গলব্লাডার অপারেশন না হলে স্টোন ফোন হয়ে গেলে সঙ্গে বার করতে হবে, তখন হয় কি? নাহলে কিন্তু এটা মানে অবস্ট্রাকশন যখন আমরা ক্লিয়ার করতে জন্ডিস আচ্ছা স্যার, নিউবর্ন বেবিদের যে জন্ডিস গুলো হয় সেটা ওদের ক্ষেত্রে কি হয়? নিউবর্ন বেবিতে ওটা ইকটেরাস জন্ডিস বলে। ওটার ক্ষেত্রে তোমার ওটার ক্ষেত্রেও বিলিরুবিনটা বাড়ে, ওটা মায়ের থেকে আসে। নিউবর্ন বেবিটা কিন্তু মায়ের মায়ের থেকে তো আসে। যখন ওটাতে মানে কোনো প্রেগনেন্ট দিক- থাকে তখন তো মায়ের জন্ডিসের প্রভাবটা তখন নাও বোঝা যেতে পারে। বোঝা যায় না তো। বেশিরভাগ ক্ষেত্রে তাই হয়, বোঝা বোঝা যায় যায় না। না। এবার ওই ক্ষেত্রে একটা ওই হিট দেওয়া হয়, হিটটাতে ওই জন্ডিস কাটানো হয়, ওখানে কোনো ওষুধ দেওয়া ওই হয় না। ইনকুবেটরে রাখা হয় যেটা ব্যাপারটা, তাই তো? ওই হিট দিয়ে ওদের জন্ডিস ইয়ে কি করা করে হয়। হয় কাজটা স্যার ইমিট দিয়ে? মায়ের হয় মানে একটা না, হাই ওটা- ভোল্টেজের ওটা- মানে উচ্চ তাপের একটা তাপে রাখা হয়। স্যার আর একটা কাঁচের টিউবের হ্যাঁ, সেটা দেখেছি। ওটার জন্য যাওয়া হয়। বাচ্চাদের জন্ডিসটা তো তারা সাজেশন করেন যে ওটা একটু ডেডিকেট করে জন্ডিসটা সব বাচ্চাদেরই হয়। কম বেশি সবার কিন্তু যত বড় হয় ওটার বিলিরুবিনের পরিমাণটা কম। গলব্লাডার দেখুন এটা টাইপ সার্টিফিকেট টাইপ কেস। টাইপ প্রথম কথা সার্টিফিকেট বাচ্চা যখন নিজে আরবিসি তৈরি হয় আস্তে 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 হিটে হিটে ওটা স্টিমুলেশন দেয় হিটটা। স্যার এবার একটু ডাইরেক্ট আর ইনডাইরেক্ট একটু বলুন না, এটা তো বুঝতে পারছি না। হ্যাঁ স্যার বলছিলেন ওটা বলুন। ডাইরেক্ট হচ্ছে কনজুগেট, ইনডাইরেক্ট হচ্ছে আনকনজুগেট। আচ্ছা, ডাইরেক্ট হচ্ছে কনজুগেট, ইনডাইরেক্ট হচ্ছে ওটা ওই ইয়েটা যখন লেখাবো তখন ওখানে বুঝে যাবে। ওটা কি ওই অ্যালবুমিনের যে ব্যাপারটা বললেন সেটা? অ্যালুমিন কম্বাইন করে বলে কনজুগেট আনকনজুগেটটা নির্ভর করে। অ্যালুমিনের যে প্রোটিনের কম্বিনেশনের উপরে নির্ভর করে। সার্জিক্যাল কেস কখনোই মেডিসিনাল ট্রিটমেন্ট দিয়ে কখনোই সম্ভব হয় না। স্যার এই ক্ষেত্রে কি ওটা থেকে সার্জারি করে ইরেডিকেট করাটাই রুলস মানে গলব্লাডারের সাথে অন্য কোনো- একদম মানে ওটা হয় না। স্যার কম্পারেটিভলি আমি একটু স্যার কম্পারেটিভলি এটা অনেক স্যার পানি দিয়ে সব মানে আগে স্যার তুলনামূলক যদি কিডনিতে স্টোন হয় তো সেক্ষেত্রে কি অনেক সময় সেক্ষেত্রে একটা অপারেশন আছে যে আপনার ক্রাসিং করে একটা বার করে দেওয়া হয়। কিন্তু গলব্লাডারের ক্ষেত্রে সেটা যেহেতু অপারেশন গলব্লাডারের ক্ষেত্রেও করা যায়, গলব্লাডারের ক্ষেত্রেও হয়, করা যায়, সেটাও তো অপারেটিভ কেসই হয়ে যাচ্ছে। এবার যদি যে ক্ষেত্রে এবার কি গলব্লাডারের মধ্যে যে পেন, গলব্লাডার স্টোনের যে পেন, এটা কিন্তু মারাত্মক হয়। যে কোনো সময় বিশেষ করে রাত্রিবেলা প্রচন্ড মারাত্মক পেন হয়। সেইটা এড়াবার জন্য যাদের স্টোন হয়েই আছে তাদের ক্ষেত্রে অপারেট করেই নেওয়া হয়, করেই নেয় বেটার। কারণ যতজন সার্জন থেকে কতবার আপনি যাবেন? একবার গুঁড়োলেন, একবার বাদ দেবেন, কতবার যাবেন? ও তো আবার কম করবেই, আবার কম করবে। এখন তো মিনি আচ্ছা সার্জারি স্যার, হয়ে গেছে। কিডনি ট্রান্সপ্লান্টেশন যেটা করা হয় সেটা কি সামনে সামনে কেন হবে? ওটা পিছন দিকে। জানবে কিনা সেটা সামনে হবে না। একটা দেখেছিলাম গল্পটা বাদ দিয়ে দেওয়া সামনে ওটা সামনে পিছনে হবে না। সামনে তো হওয়া উচিত। খুব কম হ্যাঁ সাকসেসফুল ম্যাক্সিমামে পৌঁছে যায় ম্যাক্সিমাম দেখ না হ্যাঁ বাদ দিয়ে মানে প্রবলেম তো না হবে না একভাবে অপারেশন করা মাইনাস পর কিডনি আমাদের না সামনে দিয়ে করলে রিস্ক কম, কারণ পেছনে সিদ্ধা থেকে নামগুলো আমি বেরোচ্ছে না, বলছি যে স্পাইন আছে তো আমাদের লাইন আছে, প্যালপেশনটা পেছন দিক দিয়ে করা হয়। এই আমাদেরই ক্লাসে একদমই ওটা সামনে দিয়েই হবে, কারণ ওটা তো
থোরাসিকের একদম নিচে, ডুয়েল থোরাসিক ভার্টিব্রার একদম নিচেটা লাস্টেরই একটা চয়েস হয়েছে কন্টেন্ট হ্যাঁ পিছন দিয়ে হবে না, পিছন দিয়ে ইয়ে আছে, সেন্ট্রাল স্পাইনি মাসেল আছে, তারপরে ইয়ে স্পাইন থেকে যে নার্ভগুলো বেরোচ্ছে ওগুলো ইয়ে হয়ে যাবে। আচ্ছা লিখে নিন, ডেফিনেশন লিখুন। It is a clinical condition characterized by স্যার কি বলছেন? clinical condition characterized by yellowish discoloration of the তো লেখা আছে yellowish discoloration of the skin আর একটা এটা স্যার লিখেছি আমি একটু বানিয়ে, জানি না হয়েছে কিনা। characterized by yellowish discoloration of the Characterized by, তাই তো এখানে characterized by yellowish discoloration of the skin, sclera and mucous membrane. Skin sclera. চোখটা দেখি তো, আপনার লাল পাটটা দেখি। Sir, yellowish. yellowish discoloration of skin. Discoloration of the skin, sclera and mucous membrane. স্কিন স্ক্লেরা দুটোই হবে। Sclera. হ্যাঁ sclera মানে ওদের mucous membrane মোটিভ পড়ে যাচ্ছে। চোখে বলো আমরা চোখটা তো দেখি। লিখে দিচ্ছি তো। ও আপনি এখন লিখেছেন না, আগে বললেন না। আরে মনে হচ্ছে কি কমে আছে Skin, sclera and mucous membrane. আমি স্যার যখন লিখেছি আমি তো নিজেই বানিয়ে লিখেছি। বলছি তো স্কিন, স্ক্লেরা এন্ড মিউকাস মেমব্রেন। লিখে দিচ্ছি এক তো স্কিন, স্ক্লেরা, মিউকাস মেমব্রেন। তারপর বলছি সারা বছর ধরে জন্ডিস আর অ্যানিমিয়া হয়ে যাচ্ছে ডিউ টু হ্যাঁ স্যার ডিউ টু elevated level of levels of bilirubin in blood. Elevated level of bilirubin in blood. তাহলে যে রেইজ অফ লিখেছেন স্যার ওটা কি কেটে দেবো? bilirubin in blood. না আমি বানিয়ে দিচ্ছি। Causes of jaundice say লেখো causes of jaundice লেখো jaundice occurs due to জন্ডিস occurs due to abnormalities in bilirubin metabolism. Abnormalities in bilirubin metabolism. Abnormalities in bilirubin metabolism. The causes can be grouped. Metabolism the causes can be grouped বা subdivided into বললো subdivided into dash subdivided into dash এটা মেটাবলিজম বললেন তো? মেটাবলিজম এটা বোর্ড সাবডিভাইডেড কি বলেন মেটাবলিজম BOLISIM তাদের লিখুন শেষ করতে পারবেন না। স্যার সাবডিভাইডেড গ্রুপিং এবার এক নম্বর দিয়ে লিখুন প্রি হেপাটিক অর এটা লিখুন এক নম্বরে এই দিয়ে এটা লিখুন প্রি হেপাটিক অর হেমোলাইটিক জন্ডিস
আমি লিখে ছেড়ে দিলাম, পরে দিচ্ছি। প্রি হেপাটিক অর হেমোলাইটিক জন্ডিস। 1 নম্বর হ্যাঁ, এ দিয়ে লিখুন। হ্যাঁ, কি স্যার বলেন? প্রি হেপাটিক প্রি হেপাটিক অ্যান্ড or Or hemolytic hemolytic jaundice. jaundice. অস্টিওলাইটিক জন্ডিস। এখানে লিখুন ডিউ টু এক্সেসিভ ব্রেকডাউন অফ আরবিসিস। দেখুন ড্যাশ দিয়ে লিখবো। নিচে লিখুন ডিউ টু এক্সেসিভ ব্রেকডাউন অফ আরবিসিস। RBC নিয়ে পড়ছে। Breakdown of RBC. ডিউ টু এক্সেসিভ ব্রেকডাউন অফ আরবিসি। আরবিসি এস করবেন, আরবিসি লিখে অ্যাপোস্ট্রফি এস নয়। ডিউ টু এক্সেসিভ Due to excessive breakdown of RBCs. leading to increase unconjugate bilirubin, leading to Leading. Full stop দেবো না তো? comma, বলে নিয়ে যাচ্ছে দিদি। leading to increased unconjugated bilirubin, Leading to বাড়াচ্ছে। unconjugated bilirubin, এবার 1 নম্বর দিয়ে লিখুন হেমোলাইটিক অ্যানিমিয়া কজ গুলো। এবার হেমোলাইটিক অ্যানিমিয়া, এটা তো 1 নম্বর দিলাম। ওটা 1 নম্বর তো দিতে বলি, দিলেন কেন? এ করে দিচ্ছি। এটা তো প্রথম পয়েন্টে আছে, বি হেপাটিক পয়েন্টে দিয়েছি একটা। এটা সাব পয়েন্ট তো? কিছুই দিতে হবে না ওখানে। এবার এই 1 নম্বর দিয়ে পয়েন্টগুলো লিখুন। হেমোলাইটিক অ্যানিমিয়া, সিকেল সেল ডিজিজ, SICK সিকেল সেল অ্যানিমিয়া বললেও হবে। সিকেল সেল অ্যানিমিয়া তো বেসিক হবে। আচ্ছা, এই হচ্ছে না বেসিকটা? সিকেল সেল অ্যানিমিয়া SICK সিকেল সেল অ্যানিমিয়া, থ্যালাসেমিয়া, থ্যালাসেমিয়া, THALA সিকেল সেল অ্যানিমিয়া। SSEMIA, থ্যালাসেমিয়া, থ্যালাসেমিয়া HB electrophoresis. ম্যালেরিয়া, থ্যালাসেমিয়ার পর ম্যালেরিয়া মাথা থেকে দূরে থাকো ম্যালেরিয়া। আরেকটা লিখুন RH ইনকম্প্যাটিবিলিটি, আর RH ইনকম্প্যাটিবিলিটি, ইনকম্প্যাটিবিলিটি, INCOMPATIBILITY। এবারে বি দিয়ে লিখুন হেপাটিক, এই যে হেপাটিক অর হেপাটোসেলুলার জন্ডিস, হেপাটিক অর হেপাটোসেলুলার জন্ডিস বা কজ, হেপাটিক অর হেপাটোসেলুলার কজ বলে লিখলো। এদিকে 2 নম্বর? বি বি। সেকেন্ড টাইপ জন্ডিস এর কারণ হেপাটিক পয়েন্ট দিতে হবে না, এখানটা কেন কিভাবে হচ্ছে সেটা লিখবো। ডিউ টু লিভার সেল ড্যামেজ, ডিউ টু লিভার সেল ড্যামেজ, কমা দিয়ে অ্যাফেক্টিং বিলিরুবিন কনজুগেশন, অ্যাফেক্টিং বিলিরুবিন কনজুগেশন অ্যান্ড এক্সক্রিশন, Affecting bilirubin. conjugation and excretion, and expression. excretion,
excretion. ক্রি ক্রি EXCRETION excretion. এবারে আন্ডারে 1 নম্বর কজ হচ্ছে ভাইরাল হেপাটাইটিস। কি স্যার ভাইরাল হেপাটাইটিস 1 নম্বর কারণ ভাইরাল হেপাটাইটিস। ভাইরাল VIRAL ভাইরাল হেপাটাইটিস A B C E ভাইরাল হেপাটাইটিস A B C E ওটা ব্যাকটেরিয়া ক্যাপিটালে তো স্যার ক্যাপিটাল হেপাটাইটিস সি হ্যাঁ ক্লাসিফিকেশন অফ হেপাটাইটিস ইও তো A B C E হয়ে গেল 2 নম্বর অ্যালকোহলিক লিভার ডিজিজ। অ্যালকোহলিক লিভার ডিজিজ অ্যালকোহলিক লিভার ডিজিজ অ্যালকোহলিক লিভার ডিজিজ লিভার খারাপ হয় 3 নম্বর সিরোসিস অফ লিভার CI ডবল R H O ও স্যার অ্যালকোহলিক লিভার ডিজিজের মধ্যে তো এটা আমি বলেছি মধ্যে ওটা আমি তো পয়েন্ট করে তারপর বলে যাচ্ছি সিরোসিস সিরোসিস CI ডবল R H O SIS সিরোসিস অফ লিভার সিরোসিস অফ লিভার। নেক্সট পয়েন্ট ড্রাগ ইনডিউসড লিভার ইনজুরি। ড্রাগ ইনডিউসড লিভার ইনজুরি ড্রাগ ইনডিউসড ওষুধ উল্টো পাল্টা ওষুধ খাওয়ার পরে ফলে লিভার খারাপ লিভার খারাপ হওয়া। ড্রাগ ইনডিউসড লিভার ইনজুরি। অ্যান্টিবায়োটিক থেকে দূরে থাকুন নেক্সট পয়েন্ট অটো ইমিউন হেপাটাইটিস। অটো ইমিউন হেপাটাইটিস ইমিউ অটো ইমিউন হেপাটাইটিস লিভার ক্যান্সার। নেক্সট কার্সিনোমা অফ লিভার লিখতে পারেন অথবা লিভার ক্যান্সার। কার্সিনোমা কার্সিনোমা অফ লিভার একই কথা। কার্সিনোমা সিএআর তাই তো স্যার SINO তো স্যার কার্সিনোমা অফ লিভার। এবারে নেক্সট 3 নম্বর টাইপ পোস্ট হেপাটিক or obstructive cause. Post hepatic or obstructive cause. Post hepatic or obstructive cause. ঠিক আছে এখানে লিখুন ডিউ টু অবস্ট্রাকশন অফ বাইল ফ্লো। ডিউ টু অবস্ট্রাকশন অফ বাইল ফ্লো। ডিউ টু অবস্ট্রাকশন অফ বাইল ফ্লো। বাইল ফ্লো ফ্লো অবস্ট্রাকশন বললেন না স্যার হ্যাঁ অবস্ট্রাকশন অফ বাইল বাইল হওয়া বাইল আবার কি করে বলবো বাইল মানে পিত্ত। পিত্ত নিঃসরণের রাস্তায় বাধা। অবস্ট্রাকশন অফ বাইল ফ্লো এতে লো ডাব্লিউ। বাইল থ্রো ঠিক আছে বাইল ফ্লো এতে লো ডাব্লিউ। বাইল ফ্লো কমা দিয়ে causing increased conjugated bilirubin. Causing increased conjugated bilirubin. Causing increased conjugated bilirubin. কনজুগেটেড আছে এবারে আন্ডারে কজ গুলো লিখবো। 1 নম্বর কজ গল স্টোনস। টিভি স্টোন লিখে দিলাম বাবা লিখতে পারছি না কি স্টোন স্যার ব্লাড স্টোন আরে গল ব্লাডার স্টোন
অল্প নম্বর কার্সিনোমা অফ গল ব্লাডার। 2 নম্বর কার্সিনোমা অফ গল ব্লাডার। 3 নম্বর কার্সিনোমা অফ প্যানক্রিয়াস। শেষ লাইফ শেষ। আচ্ছা 3 নম্বরটা কি বললেন? প্যানক্রিয়াসের যে এটা হয়। ভালোই আছে হ্যাঁ। 4 নম্বর হচ্ছে বিলিয়ারি অ্যাট্রেসিয়া। বিলিয়ারি BILIARY বিলিয়ারি অ্যাট্রেসিয়া ATRESIA অ্যাট্রেসিয়া। ট্রেনিংটা স্যার প্রথম থেকে আমরা অ্যাট্রিসিয়া মানে কি স্যার? শুরু হয়ে যাও, শুরু হয়ে যাও। বাইল ডাকটা শুরু হয়েছে, পাতলা হয়েছে, বাইল নামতে পারে। আর দেখুন স্ট্রিকচার অফ বাইল ডাক। স্ট্রিকচার অফ বাইল ডাক। স্ট্রিকচার STRICTURE স্ট্রিকচার অফ বাইল ডাক। ডাক স্ট্রিকচার বলতে পেরেছি স্যার। নষ্ট হয়ে যাবে। এবার টাইপ হয়ে গেল। টাইপ আচ্ছা টাইপ আর লেখাতে হবে। টাইপ বলে আর লেখাতে হবে। হ্যাঁ এর পরের বার টাইমটা লিখে দেবে। টাইপ লিখে নাও তাহলে। দেখছি স্ট্রিকচার অফ ওই যেগুলো হেডিং গুলো লিখলাম ওগুলোই জন্ডিস গুলো লিখে দিন। যেমন হেপাটিক অর হেপাটাইটিক জন্ডিস, হেপাটিক অর হেপাটোসেলুলার জন্ডিস, পোস্ট হেপাটিক বা অবস্ট্রাকটিভ জন্ডিস। এটা গ্যাপ দিয়ে রেখে দিন, পরে লিখে নেবেন। ক্লিনিক্যাল ফিচারে চলে আসুন। ক্লিনিক্যাল ফিচার হয় তো? ক্লিনিক্যাল ফিচারে প্রত্যেকটার ক্ষেত্রে সেপারেট হবে তো। কিছু কমন আছে, কিছু আনকমন আছে। মিডিলটা কম জেনারেল সিম্পটম আকারে কিছু কমন সিম্পটম লিখব, আর আনকমন যেগুলো আছে সেগুলো আলাদা করে লিখব। তাহলে প্রথমে জেনারেল সিম্পটম বলে লিখব। সিমটাতে একই রকম থাকে। যেমন স্যার হেপাটিকটাই কমন পাওয়া যাবে তাই জেনারেল সিম্পটম বলে লিখুন। এর সিম্পটম কি বলবো? স্যার ক্লিনিক্যাল ফিচার তো লিখেছে, এবারে কি ওই প্রি হেপাটিক বলে আপনার তো আরো আগে লেখা উচিত। আমি কেন এই বারবার এই কেন বুঝতে পারছি না কেন? আপনার তো আগে খিদে সবার আগে লিখে দেওয়া উচিত। স্যার এই যে ওর খিদে পেয়ে জেনারেল সিম্পটম মানে তিনটে জন্ডিসের ক্ষেত্রে কমন ফিচার কি পাওয়া যায়। আর তারপরে লিখবো স্পেসিফিক সিম্পটম মানে স্টুল কেমন হবে, স্কিন কেমন হবে, আলাদা আলাদা করে লিখবো ওটা। এবার জেনারেল সিম্পটম প্রথমে লিখুন যেটা তিনটের ক্ষেত্রে কমন। ঠিক আছে বুঝেছি। 1 নম্বর ইয়েলোইশ ডিসকালারেশন অফ স্কিন, স্ক্লেরা এন্ড মিউকোসা লিখে দিন। এটা কমন তিনটের ক্ষেত্রে। স্যার হেডিংটা কি বলেছেন আগে? টাইপ আগে জেনারেল সিম্পটম বলে সিম্পটম জেনারেল সিম্পটম বলে লিখুন। জেনারেল সিম্পটম মানে হচ্ছে তিনটে টাইপের জন্ডিসের ক্ষেত্রে একরকম পাওয়া যায়। এইবারে তারপরে লিখবো তিনটে আলাদা আলাদা কি কি পাওয়া যায়। তাহলে প্রথমে ইয়েলোইশ ডিসকালারেশন তিনটেতেই হবে, তাহলে ওটা লিখবো ইয়েলোইশ ডিসকালারেশন অফ স্কিন মিউকাস এইটা
always discoloration of skin, sclera and mucous membrane. এটা হচ্ছে কমন, এটা এক নম্বরে লিখুন। 2 নম্বর হচ্ছে ফ্যাটিক, ফ্যাটিক দুর্বল অবসাদ হয়ে যাওয়া। FATIGUE ফ্যাটিক। এই দাঁড়ান না, তো তাড়াহুড়ো করছেন কেন? নিচে না ফ্যাটিক মানে দুর্বল অবসাদ হয়ে যাওয়া। তারপরে 3 নম্বর লিখুন নজিয়া এন্ড ভমিটিং। নজিয়া মানে বমি ভাব থেকে যাচ্ছে অনেক দিন ধরে, বমি নাও হতে পারে কিন্তু বমি ভাব আছে। নজিয়া এন্ড ভমিটিং, nausea and vomiting. ভমিটিং হলো। এবার বমি ভাব থাকলে খিদে থাকবে না, গা গুলোলে খিদে থাকবে না, তাহলে লস অফ অ্যাপেটাইট 4 নম্বর। লস অফ অ্যাপেটাইট, লস অফ অ্যাপেটাইট, APPETITE, অ্যাপেটাইট মানে খিদে, APPETITE, অ্যাপেটাইট মানে খিদে, লস অফ অ্যাপেটাইট মানে খিদে থাকবে না। হয়ে গেল এগুলো, এই 4টা হচ্ছে জেনারেল সিম্পটম। এবারে হেডিং করুন স্পেসিফিক সাইন্স বেসড অন টাইপ। স্পেসিফিক সাইন্স, স্পেসিফিক সাইন্স, সাইন SIGNS মানে বাহ্যিক যেগুলো পাওয়া যাবে। Specific signs and symptoms. বেসড অন বেসড অন টাইপ, Based on type. বেসড অন টাইপ। এবারে প্রি হেপাটিক বলে লিখুন, প্রি হেপাটিক ড্যাশ দিয়ে লিখুন। দেখুন অ্যাবসেন্ট পেল স্টুলস, পেল স্টুলস অ্যাবসেন্ট Pale, মানে এক্ষেত্রে পেল pale, stool. স্টুল অ্যাবসেন্ট, Pale, absent. ডার্ক ইউরিন অ্যাবসেন্ট, Union. ডার্ক ইউরিন অ্যাবসেন্ট, দাঁত মানে উঠি, দাঁত মানে অন্ধকার, কালচে, স্প্লিনোমেগালি কমন, স্প্লিনোমেগালি অ্যাবসেন্ট, স্প্লিনোমেগালি, স্প্লিন এখানে বেড়ে যাবে যেহেতু আরবিসি ডিস্ট্রাকশন হচ্ছে সেহেতু স্প্লিন বেড়ে যাবে। স্প্লিনোমেগালি কমন। SPLEEN একটা ই বাকি আছে। এটা কি জিনিস স্যার? স্প্লিনটা যখন স্প্লিনটা যখন স্প্লিন প্লাস মেগালি, মেগালি মানে সোয়েল Sorry. মানে বেড়ে যাওয়া, মানে বেড়ে যাবে, ফুলে যাবে, স্প্লিনটা ফুলে যাবে যেহেতু আরবিসি ডিস্ট্রাকশন হচ্ছে সেহেতু ব্লাডে আরবিসি সাপ্লাই করতে হবে, আরবিসি বেশি প্রোডাকশন করতে হবে, তাহলে স্প্লিনকে বাড়াতে হবে। হয়ে গেল হেপাটিক। এবার হেপাটিকে চলে আসবে। হেপাটিকে লিখুন ডার্ক ইউরিন প্রেজেন্ট, সরি হেপাটিকে লিখুন ফিভার, ফিভার থাকবে, ফিভার ব্র্যাকেটে লিখুন হেপাটাইটিস, উইদিন ব্র্যাকেটে লিখুন হেপাটাইটিস। আচ্ছা কমা দিয়ে রাইট আপার কোয়াড্রেন্ট, রাইট আপার কোয়াড্রেন্ট, রাইট আপার কোয়াড্রেন্ট মানে এই জায়গাটা আপার কোয়াড্রেন্ট 10 হবে, 10 রাইট আপার এই জায়গায়, তো এইখানে রাইট আপার কোয়াড্রেন্ট মানে রাইট হাইপোকন্ড্রিয়াল রিজিয়ন, কোয়াড্রেন্ট বললেন না স্যার? কোয়াড্রেন্ট
9 কোয়াড্রেন্ট জানেন তো? হুম হুম হুম। 9 কোয়াড্রেন্ট Nine এটা হচ্ছে রাইট আপার কোয়াড্রেন্ট, মানে ডান দিকের উপরেরটা, মানে রাইট হাইপোকন্ড্রিয়াল রিজিয়ন। হ্যাঁ রিজন কি হবে স্যার? পেন, কষ্ট রাইট আপার কোয়াড্রেন্ট পেইন। পেন। আর হেপাটোমেগালি, এখানে লিভার বেড়ে যাবে। হ্যাঁ, liver না, হেপাটো- বেড়ে যায়। ওই গ্রেড 1 গ্রেড 2 এগুলো হয়ে যায় জানেন স্যার? হেপাটোমেগালি। এক বালতি পেঁপে সেদ্ধটার অবস্থা স্যার এটা বুঝতে পারছি না কি লিখলেন? হেপাটোমেগালি, হেপাটোমেগালি লিখুন না। এমআই না এনআই? CL1 হেপাটোমেগালি মানে লিভার বেড়ে যাবে। তাহলে প্রি হেপাটিকে স্পিনোমেগালিটা হওয়ার চান্সেস থাকে, আর হেপাটোমেগালিটা হওয়ার চান্সেস থাকে, তাই তো? এবার পোস্ট হেপাটিক, পোস্ট পেপার। এখানে দেখুন পেল or clay colored stools, pale or clay colored, CL কাদা মাখা কাদা মাখা clay colored stools, pale or clay stools. ডেঞ্জারাস জিনিস তোমাদের লিখুন ডার্ক ইউরিন প্রেজেন্ট, ডার্ক ইউরিন প্রেজেন্ট। হ্যাঁ, তারপরে তোমাদের লিখুন সিভিয়ার ইচিং, সিভিয়ার ইচিং, ITCHIN, সিভিয়ার ইচিং মানে গলা চুলকবে। এখানে ওই আমাদের স্কিনের যে সারফেস, যে স্কিনের নিচে ওই স্যার কাজটা তো করে দিন ওকে। বিলিরুবিন ডিপোজিশন হয় স্কিনের নিচে, আমাদের নার্ভ এন্ডিং এ বিলিরুবিন ডিপোজিশন হয়, তাই নার্ভ এন্ডিং গুলো ইরিটেশন হয়, তাই ওখানে সারা গা হাত পা সুসুর করে এবং চুলকায়। এই পুরাইটাস থেকে আরেকটা কথা বলে পুরাইটাস, PRU পুরাইটাস বলে, পুরাইটাস স্কিন। এই সিভিয়ার ইচিংটাকে হ্যাঁ, ইচিংকে পুরাইটাস বলে। পুরাইটাস মানে হচ্ছে ইচিং, যেখানেই থাকবে সেখানে ওটা ইচিং ধরে নেবে। তাহলে কজটা বোঝা গেল? পুরাইটাস ইচিং, সিভিয়ার ইচিং হয়ে গেল। কমা দিয়ে অ্যাবডোমিনাল পেন, অ্যাবডোমিনাল পেন। অ্যাবডোমিনাল পেন স্যার এটা কি লোয়ার পার্ট আপার পার্ট কোন ব্যাপার নেই, মানে বেসিক্যালি আপার পার্টে পেইন হবে, তাই তো? জন্ডিস মে বি সিভিয়ার, জন্ডিস মে বি সিভিয়ার মানে চুলগুলো হলুদ হয়ে যাবে, মানে যদি না অপারেশন করা হয় বা স্টোন না বার করা হয়, অনেকদিন ধরে পড়ে আছে, ওষুধ খাচ্ছে কিন্তু অপারেট করছে না, যদি এরকম চলতেই থাকে তাহলে কিন্তু গা স্কিন তো হলুদ হয়ে যাবে, চুলগুলো সব হলুদ হয়ে যাবে। সেই জন্য বললাম জন্ডিস মে বি সিভিয়ার। এই হয়ে গেল সিমটম, হয়ে গেল। এবার ইনভেস্টিগেশন। এই এই ঠিক আছে। ইনভেস্টিগেশন। ব্লাড টেস্ট করে লিখুন। ইলেকট্রিক ব্লাড টেস্ট। এখানে আমাকে 1 নম্বর লিখুন টোটাল ডাইরেক্ট এন্ড ইনডাইরেক্ট বিলিরুবিন। টোটাল ডাইরেক্ট এন্ড ইনডাইরেক্ট বিলিরুবিন। ডাইরেক্ট সেই জন্য ওই
আছে, দুটোরই জন্ডিস হয়েছে, গায়ে হাত না লাগিয়ে বা কিছু না দেখে দূর থেকে দেখে কিভাবে বুঝবে যে কোনটা কোন টাইপের জন্ডিস। ঠিক আছে, এবার দুটোর মধ্যে আছে অবস্ট্রাকটিভ একটা আছে, হেমোলাইটিক একটা আছে, তাহলে দূর থেকে কি করে বুঝবে? আর ওইটাই অ্যান্সার হচ্ছে একজন গা হাত পা চুল করবে, ঠিক আছে, হ্যাঁ সেটা তাহলে ওটা অবস্ট্রাকটিভ। হেমোলাইটিকটা হবে ফ্যাকাসে, ও ফ্যাকাসে হবে, ফ্যাকাসে বলবে। অবস্ট্রাকটিভ সবসময় চুল করবে। 2 নম্বর লিভার ফাংশন টেস্ট, LFT। লিভার ফাংশন কি বলতে LFT ব্লাড টেস্ট। LFT টেস্ট, এখানে ওই ALT বা AST যে এনজাইম গুলো আছে সেগুলো যদি হাই হয় তাহলে হেপাটোসেলুলার জন্ডিস হবে। কোনটা স্যার? ALT এসজিওটি হাই হলে ও এসজিওটি। আর অবস্ট্রাকটিভটা হচ্ছে ALP and GGT, এটা যদি হাই হয়। ALP আর GGT, হ্যাঁ, ALP আর ALP এইটাকে অবস্ট্রাকটিভের না, ALP GGT এটা হাই হবে, এটা অবস্ট্রাকটিভ। আর এখানে হচ্ছে AST আর SGPT, SGPT। স্যার এটা লিখলেন জিজিটি দিয়েছে না? তারপরে জিজিটি কি বলে? ALP না ALP? স্যার ALT আর AST হাই হলে কি হেমোলাইটিস বলে? হেপাটোসেলুলার হেমোলাইটিকে সিবিসি থাকছে, সিবিসি এর মধ্যে আরবিসি কম থাকবে, আরবিসি হিমোগ্লোবিন এগুলো কম থাকবে, সিবিসি এটা হেমোলাইটিক হবে। এটা হচ্ছে LFT হয়ে গেল। এবারে সিবিসি লিখুন, কমপ্লিট ব্লাড কাউন্ট। কিসের কি বলে? সিবিসিটা আমার হেমোলাইটিক জন্ডিসটা ধরা পড়ে যাবে, আরবিসি কম থাকবে, অ্যানিমিক হবে। সিবিসিও করে হ্যাঁ তো হেমোলাইটিকের ক্ষেত্রে তখন আরবিসি কম হবে। আর ইমাজিং টেস্টের মধ্যে ইউএসজি করতে হবে। ইউএসজি করা যেতে পারে, যদি প্রয়োজন হয় সিটি এমআরআই করা যেতে পারে লিভারে, আল্ট্রাসাউন্ড সিটি और এমআরআই করা যেতে পারে। সিটি অ্যাবডোমেন তো স্যার? সিটি और এমআরআই অ্যাবডোমেন। এমআরআইও অ্যাবডোমেন। আর ERCP for bile duct obstruction, স্যার ERCP কথাটা কি এমআরসিপি না ইআরসিপি? সেম তো। public একই জিনিস স্যার? হ্যাঁ, হ্যাঁ ইআরসিপি এমআরসিপি দুটোই। bile duct, এটা bile duct obstruction এর জন্য করা হয়। মানে বাইরে একটা কোন কোন ঢুকে গেছে এটা। আর লিভার বায়োপসি করা যেতে পারে। কিন্তু ক্যান্সার হয়েছে কিনা দেখা যাবে, তাই না? মেডিকেল এক্সামিনেশন অফ দ্য সেল, দ্যাট ইজ কল্ড বায়োপসি। তুমি কথাটা কম বলো। আপনারা বেশি কথা বলুন তাতেই শান্তি পাবেন। ম্যানেজমেন্ট, আমার কথা বলা মানুষ চুপচাপ বসে আছে। ম্যানেজমেন্ট ম্যানেজমেন্টের মধ্যে কি স্যার? ম্যানেজমেন্ট প্রি হেপাটিক, পরে পয়েন্ট ম্যানেজমেন্ট
ইনভেস্টিগেশন হয়ে গেল, এবার ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্ট প্রি হেপাটিক। প্রি হেপাটিকের মধ্যে এক নম্বর লিখুন ট্রিট। হ্যাঁ ট্রিট 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 কজ অফ হেমোলাইসিস। কজ অফ হেমোলাইসিস। আচ্ছা, 2 নম্বর ব্লাড ট্রান্সফিউশন ইফ সিভিয়ার। ব্লাড ট্রান্সফিউশন ইফ সিভিয়ার anemia, severe anemia. Blood transfusion is if severe ট্রান্সপিরেশন, transfusion, blood দিতে হবে। আচ্ছা ট্রান্সফিউশন, TRANSFUSION, সিভিয়ার blood transfusion if severe anemia. ব্লাড দিতে হবে, আর বেশি ভেঙে যাচ্ছে, ব্লাড দিতে হবে। 3 নম্বর ফোলেট সাপ্লিমেন্টেশন। রোলে ফোলেট, ইয়ার 3 নম্বর হচ্ছে ফোলেট। ফোলেট FOLAT ওই ট্যাবলেট, ফোলিক অ্যাসিড ট্যাবলেট। কি স্পেলিং তিন নম্বরে বলুন স্যার। বলে FOLAT বলে ফোলেট সাপ্লিমেন্টেশন। লাস্ট পয়েন্ট ট্রিট সাপ্লিমেন্টেশন মানে ওষুধ, ট্যাবলেট, সিরাপ এসব খাওয়ানো। ট্রিট ম্যালেরিয়া और अदर इन्फेक्शन। ट्रीट ম্যালেরিয়া और अदर इन्फेक्शन। ট্রিট ম্যালেরিয়া और अदर इन्फेक्शन। हेपाटिक ट्रीट ম্যালেরিয়া और अदर इन्फेक्शन। ম্যানেজমেন্ট। এবার হেমোলাইটিক শেষ হয়ে গেল, প্রি হেপাটিক। এবার বললাম হেপাটিক জন্ডিসের ম্যানেজমেন্টটা লিখবো। হেপাটিক জন্ডিসের মধ্যে রেস্ট অ্যান্ড ডিহাইড্রেশন, রেস্ট অ্যান্ড হাইড্রেশন, রেস্ট অ্যান্ড হাইড্রেশন, রেস্ট অ্যান্ড হাইড্রেশন। কি বলেছে রেস্ট এন্ড হাইড্রেশন, প্রচুর জল খেতে হবে তাই তো। অ্যাভয়েড হেপাটোটক্সিক ড্রাগস। অ্যাভয়েড হেপাটোটক্সিক ড্রাগস। টক্সিক হেপাটোটক্সিক ড্রাগস। অ্যান্টিভাইরাল থেরাপি ড্রাগস। অ্যান্টিভাইরাল, অ্যান্টিভাইরাল থেরাপি। অ্যান্টিভাইরাল থেরাপি মানে অ্যান্টিভাইরাল ওষুধ খেতে হবে, যেমন হেপাটাইটিস বি অথবা সি এর ট্রিটমেন্ট চালু করতে হবে। থেরাপি মানে ট্রিটমেন্ট চালু করতে হবে। নিউট্রিশনাল সাপোর্ট। এখন অনেক বাকি পোস্ট হেপাটিকটা বাকি নিউট্রিশন সাপোর্ট সাপ্লিমেন্ট। কর্টিকোস্টেরয়েডস ইন অটোইমিউন হেপাটাইটিস। কর্টিকোস্টেরয়েডস, কর্টিকো, corticosteroids in autoimmune hepatitis. Corticosteroids in autoimmune hepatitis. Corticosteroids in autoimmune hepatitis. হয়ে গেল, এবার অবস্ট্রাকটিভের এটা হলেই হয়ে যাবে। পোস্ট হেপাটিক অবস্ট্রাকটিভ অটোইমিউন হেপাটাইটিস হয়ে গেল। এবার অবস্ট্রাকটিভ বা পোস্ট হেপাটিক ওটা পরে লিখে নেবেন, আগে ম্যাটারটা বলে দিচ্ছি পয়েন্ট। 1 নম্বর লিখুন ERCP টু রিমুভ স্টোনস। ERCP টু রিমুভ স্টোনস। ERCP
এন্ডোস্কোপিক রেট্রোগ্রেড কোলাঞ্জিও প্যানক্রিয়াটোগ্রাফি। মুখের মধ্যে দিয়ে নল ঢুকিয়ে ক্যামেরা ঢুকিয়ে ওটা দেখে বাবা বিশাল লাগে। সুমাক দিয়ে ডিওডিনাম দিয়ে নাবিয়ে আনতে হবে। যেটা আমাদের সেটা 8 সাল হয়ে গেল টু রিমুভ স্টোনস। 2 নম্বর সার্জারি ফর গল স্টোনস। সার্জারি ফর গল স্টোনস। এই আস্তে সার্জারি ফর গলস্টোনস or biliary obstruction or biliary obstruction বিলিয়ারি হ্যাঁ biliary obstruction স্যার এটা ইয়ারশিপ অফ রিমুভ করলাম তারপরে হ্যাঁ তো সার্জারি ফর গলস্টোন or biliary obstruction একটা গলস্টোন গলব্লাডার কেটে বাদ দিচ্ছি আর একটা নালীর মধ্যে যদি obstruct হয় সেইটা আমি বার করছি or biliary obstruction তারপরে বলেনি treat pancreatic or biliary cancer ট্রিট treat pancreatic or biliary cancer pancreatic or biliary or cancer pancreatic or biliary ক্যান্সার শুরুতে যদি ধরা পড়ে তাহলে আমাদের তো ট্রিটমেন্ট চালু করতে হবে টাইম এন্ড